নমস্কার বন্ধুরা, কিছু শেখা কিছু আড্ডাতে সকলকে স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু একটি চড়ুই পাখি কবিতাটির হাতে কলমের প্রশ্নোত্তর বিশ্লেষণ করা। সবার প্রথমে হাতে কলমে প্রশ্নোত্তর সবার প্রথমেই আছে, তারাপদ রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। খুব সহজেই আমরা এটা লিখতে পারবো, তারাপদ রায় 1936 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, তার রচিত কাব্যগ্রন্থের নাম লেখো। দুটি কাব্যগ্রন্থের নাম এখানে লিখতে বলা হয়েছে। তো এখানে তো অনেকগুলি কাব্যগ্রন্থের নামই লেখা রয়েছে, তোমার প্রতিমা, নীল দিগন্তে, কোথায় যাচ্ছেন তারাপদবাবু, দারিদ্র্যরেখা, জলের মতো কবিতা, যে কোনো দুটি কাব্যগ্রন্থের নামই লেখা যায় এখানে। এবার আসি 2 নম্বরের 2-এর দাগের, লেখা আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। এই রকম প্রশ্নগুলি এক নম্বরের প্রশ্ন হিসেবেই ধরা যায়। দেখি 2-এর দাগের 1-এর প্রশ্নটি রয়েছে, কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়। খুব সহজ প্রশ্ন, কবিতায় চড়ুই পাখিটিকে কবির ঘরে বাসা বাঁধতে দেখা যায়। 2-এর দাগের 2-এর প্রশ্নটি আছে, চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে। আমরা এখানে কবিতাটিতে দেখেছি, এখানে লেখা আছে, এবাড়ির খড়কুটো ও বাড়ির ধান, অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা পেরে যেই সেও ফেরে, এবাড়ির খড়কুটো ও বাড়ির ধান, ছড়ায় শব্দের টুকরো, ঘর জুড়ে কিচিমিচি গান। তাহলে এই 2-এর দাগে 2-এর প্রশ্নটির উত্তর খুব সহজেই লেখা যায় যে চড়ুই পাখি এখান সেখান থেকে এবাড়ির খড়কুটো ও বাড়ির ধান সংগ্রহ করে নিয়ে আসে। এবার আসি 2-এর দাগে 3-এর প্রশ্নটিতে, কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটি চোখে পড়ে। কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে। দেখো এখানে আমরা কবিতাটিতে আবার ফিরে আসি, প্রতিটি লাইন বরাবর দেখেই আমাদেরকে উত্তরগুলি করতে হবে। দেখো লেখা আছে, অবাক দৃষ্টিতে দেখে, হয়তো ভাবে লোকটা চলে গেলে, এই ঘর জানালা দৌড়, টেবিলে ফুলদানি, বই খাতা, এই সব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। এই এই জায়গাটি থেকে আমরা এই প্রশ্নটি 2-এর দাগের 3-এর প্রশ্নটির উত্তর আমরা লিখতে পারি যে কবির ঘরে টেবিলের ফুলদানি, বই খাতা ইত্যাদি চড়ুই পাখিটির চোখে পড়ে। এবার আসি 2-এর দাগের 4-এর প্রশ্নে, ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে। এটা খুবই সহজ প্রশ্ন, ইচ্ছে হলেই চড়ুই পাখি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে। এবার আসা যাক 3-এর দাগের, কয়েকটি বাক্যে উত্তর লিখতে বলা হয়েছে এই প্রশ্নগুলোর। কয়েকটি বাক্যে উত্তর লিখতে বলা হয়েছে 3-এর দাগের 1-এর প্রশ্নটা দেখো, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমারই ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে এখানে চতুর বলা হলো কেন। অবশ্যই চতুর মানে চতুর কথাটার অর্থ হলো চালাক। চতুর এখানে কেন বলেছেন কবি সেটাই আমাদের এখানে প্রশ্ন দেওয়া হয়েছে। এই রকম প্রশ্নগুলোর ক্ষেত্রে সবার আগে মনে রাখতে হবে, যখনই লাইন তুলে কোনো প্রশ্ন দেওয়া হয় সেই উত্তরটা লেখার আগে, সেই প্রশ্নটির উত্তর লেখার আগে অবশ্যই ওই লাইনটি যেখান থেকে তোলা হয়েছে সেই লাইনটির উৎস সম্পর্কে আমাদের এক বাক্যে লিখে দিতে হয়। আমরা যদিও এখানে একটি চড়ুই পাখি নিয়েই আলোচনা করছি, সুতরাং আমরা এখানে বুঝতেই পারছি যে এইটি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতা থেকে নেওয়া হয়েছে। কিন্তু যদি পরীক্ষায় পড়ে শুধুমাত্র এই প্রশ্নটাই পড়ে, তখন কিন্তু আমাকে এই উদ্ধৃতাংশটির উৎসটি লিখে দিতে অবশ্যই হবে। তো কিভাবে লেখা যাবে উত্তরটা, প্রথমেই আমাদের লিখতে হবে উদ্ধৃত অংশটি বা উল্লেখিত লাইনটি, যে কোনো একটা উদ্ধৃত অংশটি কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতা থেকে সংকলিত হয়েছে। বাসা কথাটির মধ্যে নিরাপদ আশ্রয়ের বিষয় লুকিয়ে আছে। এখানে পাখিটি জনহীন পরিবেশে কবির ভাঙাচোরা ঘরে আশ্রয় নিয়েছে। কেন জনহীন পরিবেশ? কারণ কবি এখানে একা ঘরে থাকে। আমরা জানি কবির ঘরে তার নিজের ঘরে একাই থাকে, তাই জনহীন পরিবেশ। সে যেন জানে একাকিত্ব কবিকে এমনভাবে গ্রাস করেছে, চাইলেও কবিতাকে তাড়িয়ে দেবেন না। তার বুদ্ধির ক্ষিপ্রতার জোরেই সে যেন কবি মনকে বুঝতে পেরেছে, আরও বুঝেছে সেই কবির একাকী ঘরে একমাত্র নির্ভরযোগ্য জীবনী সত্তা। সেই অর্থে কবি পাখিটিকে চতুর বলেছেন এখানে। হলো, এবার আসি 3-এর দাগের 2-এর প্রশ্নটিতে, কবিতায় ব্যবহৃত চিত্রকল্পগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। আবারও একবার প্রশ্নটি বলি, কবিতায় ব্যবহৃত চিত্রকল্পগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। এখন আমাদেরকে প্রশ্নের উত্তর লিখতে হলে প্রশ্নটি ভালো করে আগে বোঝার প্রয়োজন। কবিতায় ব্যবহৃত মানে কবিতায় ব্যবহার করা হয়েছে চিত্রকল্পগুলি। চিত্রকল্প বলতে কি বলা হয়েছে না, শব্দের মাধ্যমে যাকে চিত্রাঙ্কন করা হয় সেইগুলোকে বলা হয় চিত্রকল্প। তো এই শব্দের মাধ্যমে যে চিত্রাঙ্কনগুলি করা হয়েছে এই কবিতাটিতে, সেইগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। এবার একটু কবিতাটিতে ফিরে আসি। দেখো এখানে কবিতায় কি লেখা হয়েছে, প্রথম স্তবকেই আছে, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে, অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। এই যে সন্ধ্যা ফেরে শব্দটি দুটি দেওয়া হয়েছে। এই সন্ধ্যা ফেরে কিন্তু একটা চিত্রকল্প। এই সন্ধ্যা ফেরে কথাটির অর্থ হলো সন্ধ্যার আগমন, অর্থাৎ সন্ধ্যার আগমন অর্থে এই সন্ধ্যা ফেরে কথাটি ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো
আরও আছে ছড়ায় শব্দের টুকরো, ঘর জুড়ে কিচিমিচি গান। ছড়ায় শব্দের টুকরো, শব্দের টুকরো কী করে ছড়াবে? শব্দকে কি টুকরো করা যায় নাকি হাতে করে? তা না, কবি এখানে বলেছেন যে তার এই ধান খড়কুটো বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে তার যে আওয়াজ, তার যে ঘর্ষণের আওয়াজ, ধান ও খড়ের যে ঘর্ষণের আওয়াজ অনুরণিত হয় তার ঘরেতে, এবং সারাক্ষণ যে কিচিরমিচির করে চড়ুই পাখির নিজের বাসাটিকে সাজায়, সেই যে শব্দের টুকরোগুলো এদিক ওদিক ছড়িয়ে বেড়ায়, সেই অনুরণনকেই কবি এখানে বলেছেন যে শব্দের টুকরোগুলি এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। এরপরে আসি একবারে দ্বিতীয় স্তবকের নিচের লাইনে, দেখো, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। রাত্রি নির্জন ঘরে বলতে এখানে কবি কী বোঝাতে চেয়েছেন? না, রাতের একাকী নির্জনতাটাকে গভীর করে তুলতে এই কথাটি ব্যবহার করা হয়েছে। তো আশা করা যায় এই চিত্রকল্পগুলো আমরা বুঝতে পারলাম যে কবিতায় কোন কোন জায়গায় চিত্রকল্পগুলো ব্যবহার করা হয়েছে এবং কিভাবে ব্যবহার করা হয়েছে। এবার আসি 3-এর দাগে 3-এর প্রশ্নে। হয়তো ভাবে, চড়ুই পাখি কী ভাবে বলে কবি মনে করেন? হয়তো ভাবে, এটা খুব সহজ একটা প্রশ্ন, এটা খুব সহজ আবার একটা প্রশ্নের, এবং এখানে মানে কবিতাটা দেখলেই আমরা বুঝতে পারবো যে হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর জানালা দৌড় টেবিলে ফুলদানি বই খাতা এই সব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। এইটাও তাহলে আবার কিভাবে লিখতে হবে? যেহেতু এটা একটা কবিতার স্তবক থেকে লাইন তুলে দেওয়া হয়েছে, তাহলে আগেই বলেছি আমি যে প্রত্যেকটা যেখানেই লাইন তুলে প্রশ্ন হবে সেখানেই আগে তার উৎস সম্পর্কে লিখে দিতে হবে। তাহলে কীভাবে লেখা যেতে পারে? না, কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় একটি নির্জন কক্ষে কবির বাস। ঠিক তাই, একটা নির্জন কক্ষে বা নির্জন ঘরে কবির বাস। পাখিটি মনে করে বিধাতার কৃপায় কবির অনুপস্থিতিতে এই ঘরের সব কিছুই তার হয়ে যাবে, যেমন টেবিলে রাখা ফুলদানি বই খাতা আর যাবতীয় সামগ্রী সবই কিন্তু ওই কবির অনুপস্থিতিতে বিধাতার দয়ায় চড়ুই পাখির হয়ে যাবে। এটাই চড়ুই পাখি ভাবে। আচ্ছা, এবার আসি 3-এর দাগে 4-এর প্রশ্নে। আবার কার্নিসে বসে চাহনিতে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকে চড়ুই কী ভাবে? তাহলে এখানেও কীভাবে লিখতে হবে? এখানেও আবার প্রশ্নের লাইন তোলা আছে, একটি স্তবক থেকে লাইন তোলা আছে, তাহলে আবারও ওই একইভাবে লিখতে হবে, উৎসটি লিখতে হবে। কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতার একটি চড়ুই পাখি এটি অংশ। এখানে একটি চড়ুই পাখি কবি কথকের সুখ দুঃখের দোসর হতে যেন তার বাসা বেঁধেছিল কবি কথকের নির্জন নিরুপদ্রব একাকী ঘট্টগুতে, কিন্তু চতুর চড়ুই প্রায় তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে যেন অবজ্ঞার সঙ্গে এমন অভিব্যক্তি প্রকাশ করে যে নিতান্তই দয়ার শরীর বলেই কবির নিঃসঙ্গতাকে অনুভব করে সে অন্যত্র চলে যায়নি। এটা একেবারেই কবির ভাবনা। কবি তিনি ভেবেছেন যে চড়ুই পাখিটি যখন মাঝে মাঝেই তার ঘরের ভিতর দিকে দেখে, তখন যেন সে তাচ্ছিল্য ভরা চোখে মজার চাহনিতে তাকিয়ে থাকে এবং এই কথাগুলি ভাবতে থাকে। এবার আসি 3-এর দাগের 5-এর প্রশ্নে। চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা কিভাবে আবর্তিত হয়েছে তা কবিতা অনুসরণে আলোচনা করো। আচ্ছা, আরেকবার প্রশ্নটা পড়ি। চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা কিভাবে আবর্তিত হয়েছে তা কবিতা অনুসরণে আলোচনা করো। এখানে এটা একটু ভাবার বিষয় যে এটাকে আমরা কিভাবে লিখবো। এখানে তো কোনো প্রশ্নের লাইন তোলা নেই, কীভাবেও নেই। মানে চড়ুই পাখিকে ঘিরে কবির যা ভাবনা আমরা কবিতাতে বুঝতে পেরেছি পড়ে, এই সবটুকুই লিখে দিতে হবে। চড়ুই পাখিকে কেন্দ্র করে কবি যা ভেবেছেন, দেখো প্রথম স্তবক থেকে আর দ্বিতীয় স্তবক পর্যন্ত আমরা এখানে প্রত্যেকটা লাইনেই দেখেছি যে চড়ুই পাখিকে ঘিরে কবির একটা অভিব্যক্তি, কবির একটা ভাবনা, যেইগুলো কবি প্রকাশ করেছেন কবিতায়, সেইটুকু গোটা কবিতাটাতেই পড়েছি আমরা। সুতরাং এই কবিতাটির যদি আমরা বিষয়বস্তুটুকু খুব সহজ সরল ভাষায় লিখে ফেলতে পারি, তাহলে আমরা এই প্রশ্নটির উত্তর করতে পারবো। বিষয়বস্তুটুকু কিভাবে লেখা যেতে পারে? যেমন ধরো এইভাবে লেখা যেতে পারে যে আধুনিকতাকে অনেকেই মুখীনতা বলে প্রকাশ করতে চান, এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রকৃতি এবং ঈশ্বরসৃষ্ট প্রাণীকুল। অনেক সময় অতি সামান্য আমাদের জীবনে অসামান্য হয়ে ওঠে। বাংলার চিরপরিচিত সাধারণ চড়ুই পাখিও কবির মনের গভীর রেখাপাত করে গেছে। তার চাঞ্চল্য, তার অস্থিরতা, বুদ্ধিমত্তা আর চাতুর্য কবিকে বিচলিত করে তুলেছে। এখানে কবি বলেছেন কি না, চড়ুই পাখি তার ঘরেতে বাসা বেঁধে রয়েছে, এবং কিভাবে বাসা বেঁধে রয়েছে না, ইট কাঠ পাথরের তৈরি শক্তপোক্ত অট্টালিকায় তারা বাসা তৈরি করেছে। আবার ইচ্ছেমতো এই বাড়ি ও বাড়ি সে উড়ে চলে যায়। কবি দেখেছেন চড়ুই পাখির বাসা প্রস্তুতির দক্ষতা। কবি দেখেছেন যে অন্ধকার যেই হয় চড়ুই পাখিও তার ঘরে ফিরে আসে। এ বাড়ির খড়কুটো, ও বাড়ির ধান, এই সমস্ত কিছু নিয়ে সে ঘরে ফিরে আসে। সারা দিন ইচ্ছেমতো বাইরে ঘুরিয়ে বেরিয়ে ঠিক সন্ধ্যেবেলায় সে বাড়িতে ফিরে আসে। কখনো তার দৃষ্টিতে কবি দেখেছেন অসীম কৌতূহল। কবি বাইরে গেলেই হয়তো সে ভাবে যে এই ঘরের সব কিছুই তার হয়ে যাবে ভগবানের কৃপাতে বা বিধাতার কৃপাতে।
টেবিলের ফুলদানি, বই খাতা সব কিছু একদিন বিধাতার কৃপায় তার হয়ে যায়। আবার কবি কল্পনাপ্রবণ, অবশ্যই তিনি কল্পনাপ্রবণ। তার কল্পনাতে তিনি ভেবেছেন কখনো চড়ুই পাখি তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকে দেখছেন, কার্নিশে এসে হয়তো সে মায়ার টানেই এই ভাঙাচোরা ঘরে রয়েছে। কোনো সময় এপাড়ার পালেদের বসেদের বাড়িতে সে আশ্রয় নিতেই পারত, তবুও এক অজানা বন্ধনের কবির সঙ্গে আবদ্ধ হয়ে গিয়েছে। কবির মনে হয় তার একাকিত্ব নিরসনের জন্যই হয়তো চড়ুই পাখিটি নির্জন রাতে কবির একমাত্র সঙ্গী হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আমরা পুরো কবিতাটির যদি আমরা বিষয়বস্তুটিকে খুব ছোট্ট করে লিখে দিতে পারি, তাহলে এই প্রশ্নটির উত্তর যথাযথ হবে। এবারে আসি 3 দাগের 6 কবিতাটা। তবু যায় না জ্বলে, এতটুকু দয়া করে পাখি। পংক্তিটিতে কবি মানসিকতার কীরূপ প্রতিফলন লক্ষ্য করা যায়। এখন এখানে এইটিকে কীভাবে লেখা যায়, আবারও বলবো, একটি লাইন তুলে প্রশ্ন, এর উৎস আগে লিখতে হবে। তারপরে কি লিখতে হবে না, কবিতায় এই চড়ুই পাখির কবিতায় কবি বড়ই নিঃসঙ্গ, কারণ কবি একাই তার বাড়িতে থাকেন, সারাদিন একা গৃহকক্ষে দিন যাপন করেন। তারপরে যখন দিনের শেষ হয়ে যায়, পাখিটা এদিক থেকে ওদিক থেকে ধান খড়ের টুকরো নিয়ে ঘরে ফিরে আসে এবং জিনিসের গোছগাছ কিচিরমিচির শব্দে কবির একাকিত্বকে ভাঙিয়ে তোলে। মুহূর্তের মধ্যেই কবি যেন তার নির্জন ঘরটি এক অজানা সুরের মূর্ছনায় পূর্ণ হয়ে ওঠে। কবি মনে খুব ভালো লাগে। কবি ভাবেন যে হঠাৎ করে এই চড়ুই পাখি তো আমাকে ছেড়ে চলেই যেতে পারত, অন্যত্র বাসা বাঁধতেই পারত, কিন্তু কবি কথকের প্রতি অদ্ভুত এক সহানুভূতির সূত্র ধরেই তার সুখ দুঃখের দোসর হয়ে ওঠে চড়ুই পাখিটি। নির্জন ঘরে তার একাকিত্ব অনুভব করেই কৃপাবশত সে এখানেই থেকে যায়। আচ্ছা, এইবার আসি 3 দাগের 7 প্রশ্নটিতে। ছোট্ট চড়ুই পাখি জীবন বৃত্ত কীভাবে এক ক্ষুদ্র পরিসরে আঁকা হয়েছে তার পরিচয় দাও। ছোট্ট চড়ুই পাখিটির জীবন বৃত্ত কীভাবে কবিতায় ক্ষুদ্র পরিসরে আঁকা হয়েছে তার পরিচয় দাও। এইখানে কীভাবে পাখিটির জীবন বৃত্তটিকে আমরা কিভাবে লিখতে পারি না, এখানে কবি আমাদের আধুনিক কবি তারাপদ রায় তার চড়ুই পাখি কবিতায় একটা ছোট্ট চড়ুই পাখির, অতি পরিচিত চড়ুই পাখির বুদ্ধিমত্তা, চাতুর্য, স্বাধীনভাবে বিচরণের ক্ষেত্রটা সুন্দরভাবে পরিবেশন করেছেন। এর সঙ্গে যুক্ত করেছেন কবি জীবনের নিঃসঙ্গতা মোচনের পাখিটি কীভাবে সাহায্য করেছে সেই উদাহরণ। সবসময় সে যেন কবি মনকে ভরিয়ে রাখতে চেয়েছে। দিন অবসানে সে কবির কক্ষটিতে ফিরে আসে খড়কুটো ধান সংগ্রহ করে। একদিকে কবির অগোচরে সে কবির কক্ষে যেমন স্থান করে নিয়েছে, তেমনি কবির মনেও স্থান করে নিতে পেরেছে। স্বাধীন বা মুক্ত মনোভাবনার জন্য সে ইচ্ছে মতো এ পাড়ায় বা ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি চলে যেতেই পারত। নেহাতি এই বন্ধনকে সে ছিন্ন করতে পারে না, তাই এক জায়গায় স্থির হয়ে রয়েছে। তাহলে চড়ুই পাখির ক্ষুদ্র পরিসরে আঁকা তার জীবনবৃত্তটা আমরা এইভাবে লিখতে পারি। 3 দাগের 8 প্রশ্নটায় আসি। কৌতূহলী 2 চোখ মিলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখি কৌতূহলী কেন, তার চোখে কবির সংসারে কোন চালচিত্র ধরা পড়ে। এটা খুব ভালো প্রশ্ন। চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন, কারণ তার ধারণা অনুযায়ী সাধারণত অট্টালিকা জনপূর্ণ হয়, তাই জনবসতিপূর্ণ হয়, অনেক লোকজন থাকে, কিন্তু এই বাড়িতে, কবির বাড়িতে, সে কিন্তু একটা শূন্যতা লক্ষ্য করেছে, যা চড়ুই পাখিকে খুব অবাক করে তুলেছে। এবং এই কবির নিঃসঙ্গতা, আত্মকেন্দ্রিকতা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই ঘরটিতে। তাই চড়ুই পাখিটির মনে হয় কবির অনুপস্থিতিতে বিধাতার কৃপায় এই ঘরের সর্বস্ব তার হয়ে যাবে। ঠিক আছে, এবার বলছে কবির সংসারের কোন চালচিত্র তার চোখে ধরা পড়েছে। কবির সাংসারিক জীবনের টানাপোড়েন অনেক সময় মানুষকে বিপর্যস্ত করে দেয়, কিন্তু এখানে নিঃসঙ্গ এক মানুষের একাকিত্ব বড় বেশি করে পাঠকের মনকে নাড়া দিয়েছে। এই একাকিত্ব কখনো এতটাই প্রবল হয়ে ওঠে যে একটি চড়ুই পাখি এ কক্ষে থাকা না থাকা কবির মনকে উতলা করে তুলেছে। কবির মন মাঝে মাঝেই বলে উঠেছে যে হয়তো সে পালেদের বসেদের বাড়ি যেতেই পারত, কিন্তু একটা অজানা কারণবশত, অজানা টানবশত পাখিটি কোথাও যায়নি, কবিকে একা রেখে কোথাও যেতে পারেনি। ইচ্ছা করলেই সে পারত তার বাসা বদল করতে। অসহায় কবির গভীরে এই একাকিত্ব কবিতাটিকে বেদনার্ত করে তুলেছে, এবং এই একাকিত্বের নিঃসঙ্গতার চালচিত্রটি চড়ুই পাখির কৌতূহলী চোখের দৃষ্টির মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন কবি। পরের প্রশ্নে আসি। রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। পংক্তিটিতে একাকী শব্দটির প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। অবশ্যই প্রয়োগের সার্থকতা অবশ্যই রয়েছে, কারণ একটি চড়ুই পাখি কবিতায় কবির জীবন একাকিত্ব অবশ্যই আমরা দেখেছি, কোথাও যেন একটা গভীর বেদনার সৃষ্টি করেছে। আধুনিক জীবনের সবচেয়ে বড় ব্যাধি এই আত্মকেন্দ্রিকতা, আর তার থেকে বহু মানুষের জীবনে একাকিত্বের ক্ষত সৃষ্টি হয়েছে। এই জনহীন কূপকে কবি আর সঙ্গী চড়ুই পাখিটির সঙ্গীবিহীন, সেই অর্থে একাকী শব্দ নিঃসঙ্গ জীবনের বেদনাকে আরও গাঢ় করে তুলেছে। এবার আসি 3 দাগের 10 প্রশ্নটা। একটি চড়ুই পাখি ছাড়া কবিতাটিতে অন্য কোনো নামকরণ করো, কেন তুমি এমন নাম দিতে চাও তা বুঝিয়ে লেখো।
এখন এটা হচ্ছে একটা ওপেন এন্ডেড প্রশ্ন। কবিতাটিতে একটি চড়ুই পাখি ছাড়া কবিতাটির অন্য কোন নামকরণ দেওয়া যেতে পারে? এটা আমার মনে হয় একলা ঘরে আমি ও চড়ুই, এরকম একটা নামকরণ হলে কবিতাটি খুব ভালো হতো। মূলত কেন ভালো হতো আরেকবার বলি। মূলত কবিতার কেন্দ্রবিন্দুটিতে রয়েছে দুটো প্রাণী, সেটা হলেন কবি আর একটা সাধারণ চড়ুই পাখি। কবিতা অনুযায়ী এরা দুজনেই একা, তবে কবির একাকিত্ব গভীর। আর মনে করি কোনো মানুষ এক মুহূর্তের জন্য মানুষের সহযোগিতা, সহৃদয়তা, ভালোবাসা পেলে তার অন্তর আনন্দপূর্ণ হয়ে ওঠে। বিশেষ জীবনের শেষ লগ্নে কোনো না কোনো ক্ষেত্রে এই একাকিত্ব প্রবল হয়ে ওঠে। তখন একটা চড়ুই পাখির কক্ষে আনাগোনা বাসা প্রস্তুত কবিমনকে ভরিয়ে তোলে। একা থাকার কষ্ট খানিকটা তিনি ভুলে থাকেন। তাই একলা ঘরে কবি ও চড়ুইয়ের এই অবস্থান বোঝাতে একলা ঘরে আমি ও চড়ুই এটা যেন ভালো হতো, একটি চড়ুই পাখি ছাড়া। এবার আসি শব্দার্থে। এগুলো শব্দার্থ দেওয়া আছে, দেখো। কার্নিশ মানে ছাদ ও দেওয়ালের বাইরে থাকা অংশটি। চাহনি মানে নজর বা দৃষ্টিপাত। তাচ্ছিল্য মানে অবজ্ঞা বা অবহেলা। তারপরে আসি চারি দাগের প্রশ্নতে। নিচের শব্দগুলির প্রকৃতিপ্রত্যয় নির্ণয় করো। সন্ধ্যার প্রকৃতিপ্রত্যয় হলো সম, ধৈ, আ। কৌতূহলী, কুতু যুক্ত হল, ই। দৃষ্টি, দৃশ যুক্ত তি। এবার আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফিরে যেই সেও ফিরে। এটিকে সরল বাক্যে লিখতে হবে। এটিকে সরল বাক্যে লিখলে আমরা কীভাবে লিখতে পারবো? না, অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরার সঙ্গে সেও ফিরে। ঠিক আছে। তারপরে 2 নম্বরেরটা কীভাবে লিখতে পারবো আমরা? এখানে বলেছে কখনো সে কাছাকাছি কৌতূহলী চোখ মেলে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে। এখানে বিশেষ স্বরূপটি লিখতে বলেছে, বাক্যটি আবার লিখতে বলেছে, কিন্তু কোথাও রেখাঙ্কিত নেই। সম্ভবত কৌতূহলীটাই হলো বিশেষণ পদ। সুতরাং এই কৌতূহলীটাকে বিশেষ স্বরূপে পরিবর্তন করতে হবে। কখনো সে কৌতূহল ভরা 2 চোখ মেলে অবাক হয়ে দেখে। তারপরে আসি 3টে, আমাকেই দেবেন বিধাতা, না সূচক বাক্যে লিখতে হবে। তাহলে এটা কিভাবে লেখা যায়? না, আমাকে না দিয়ে বিধাতা থাকতে পারবেন না। 5 দাগের 4 এটাতে আসি, এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই। এদিকে জটিল বাক্যে লিখতে হবে। যেহেতু আমার নিতান্ত মায়ার শরীর, তাই এই বাজে ঘরে আছি। 5 দাগের 5টায় আসি, ইচ্ছে হলে আজই যেতে পারি এপাড়ায় ওপাড়ায় পালেদের বসেদের বাড়ি। যদি ইচ্ছা হয় তবেই আজই যেতে পারি এপাড়ায় ওপাড়ায় পালেদের বসেদের বাড়ি। এবার আসি 6 দাগেরটা, চড়ুই। ধ্বনিতাত্ত্বিক বিচার করতে বলেছে শব্দগুলি। চড়ুই, চড়াই থেকে চড়ুই এসেছে, এটি একটি স্বরসঙ্গতির উদাহরণ। ধান্য থেকে ধান এসেছে, এটি ব্যঞ্জন লোপের উদাহরণ। চোখ শব্দটি এসেছে চক্ষু থেকে, এটি ধ্বনিলোপের উদাহরণ। জানলা শব্দটি এসেছে জানালা থেকে, এটা ধ্বনিলোপের উদাহরণ। দুয়ার শব্দটি থেকে দোর শব্দটি এসেছে, এটা স্বরাগমের উদাহরণ। ইচ্ছা থেকে ইচ্ছে এসেছে, এটা স্বরসঙ্গতির উদাহরণ। পক্ষী থেকে পাখি এসেছে, এটা ধ্বনিলোপের উদাহরণ। এবার আসি 7 দাগের, চোখ শব্দটিকে পৃথক পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করতে বলা হয়েছে। চোখ শব্দটিকে আমরা কীভাবে পৃথক পৃথক অর্থে ব্যবহার করতে পারি? প্রথমেই এটা মানবদেহের অঙ্গবিশেষ হিসাবে চোখটাকে আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরো চোখটা বেশ খারাপ হয়েছে, এবার চশমা নিতেই হবে। তারপরে যদি সতর্ক দৃষ্টি হিসেবে আমরা চোখকে ব্যবহার করি, তাহলে এইভাবে লেখা যায় যে ছেলেটিকে চোখে চোখে রেখো, ওর হাত টান স্বভাব রয়েছে। তারপরে যদি লেখা যায় সামান্য অর্থে বা সামান্য লজ্জা, যে মায়ের মুখে মুখে এত কথা বলছো, তোমার কি চোখের চামড়া নেই? তারপরে যদি লিখি বিশেষভাবে বোঝানো, চোখে আঙুল দিয়ে না দেখালে তুমি কিছুই বুঝতে পারো না। তারপরে আসি নজর দেওয়া, সব কিছুতেই ওর চোখ দেওয়ার স্বভাব। তাহলে খুব সহজভাবেই আমরা এই কবিতাটির হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। আশা করি এটা তোমাদের খুবই সাহায্য করবে। দেখা হবে আবার পরের ভিডিওতে।